100% of the population in Gaza knows acute levels of food insecurity. To give something, it must be something that's yours, and this is not our money, this is Iranian money. ভিসা নীতির আওতায় ছিল দেশের রাজনীতিক সহ বিভিন্ন পেশার ব্যক্তিরা। এবার নতুন করে ভিসা নিষেধাজ্ঞার কবলে পড়ল 49 কর্মকর্তা। বর্তমান পুলিশ প্রধান ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ এবং র্যাবের বর্তমান মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ বাহিনীর 6 জন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। অভিযোগ আনা হয়েছে মানবাধিকার লঙ্ঘন এবং নিরপরাধ ব্যক্তির রাজনৈতিক মত বিরোধী এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর নির্যাতনের তালিকায় যুক্তরাষ্ট্রের অভিযোগ অস্বীকার করেন মন্ত্রী। যে উনি বোরকা পরে অনেকে তো বোরকা পরে যায়, ওইটুকু বলছি, মানে ঢাকা এয়ারপোর্ট দিয়ে এইভাবে কোনো পুরুষ, ওরকম একটা পুরুষ পুরো বোরকা পরে পুরুষ থাকে না, হিল পরে ওরকম দেখলেই ওটা বোঝা যায় যে যাচ্ছে, বিরাট একটা দুম্বা যাচ্ছে, তো এটা বোঝা যেত এবং সেটা ছবি প্রকাশিত হয়ে যেত। বেনজির দেশে আসেন না সেটা তো কেউ জানে না, উই ডু নট। আপনি আমি শুধু আমরা কিছু মিডিয়ার খবর, কিন্তু আমাদের তারিখে তো না হাজিরা ছিল, উনি তো জানেন না, উনি জাননি। বাংলাদেশে দেয়ার ম্যানি সেফ হোম আছে, পালানোর জন্য অনেক জায়গা আছে যেখানে গুম করে একটা লোককে এই পুলিশের বা র্যাবের বা অনেক সেফ হোম আছে যেখানে বছর পর বছর 4 বছর 5 বছর রাখা হয়, কোনো খোঁজ খবর পাওয়া যায় না। তো উনি দুটো বাহিনীর প্রধান ছিলেন, উনি যদি বাংলাদেশের মধ্যে থাকতে চান ওনাকে খুঁজে বের করা সম্ভব না সাধারণ মানুষের পক্ষে। দর্শক আসসালামু আলাইকুম। বেনজির আহমেদকে নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য ফাঁস করেছে। বেনজির আহমেদ এখন কোন দেশে রয়েছে সে কথাটা কিন্তু আমরা জানতে পেরেছি। বেনজির আহমেদ যখন এই বাংলাদেশ থেকে পালিয়ে যায়, সে কিন্তু বোরকা পরে এয়ারপোর্ট থেকে পালিয়ে যায়, এমন তথ্যও কিন্তু আমাদের কাছে এসেছে। আজকের এই ভিডিওতে আপনারা সব কিছু বিস্তারিতের মাধ্যমে দেখতে পারবেন। সেই সাথে যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনাকে বিশাল একটি চাপ দিয়েছে, অবশ্যই শেখ হাসিনা পদত্যাগ করতে রাজি হয়ে গেছে। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। প্রিয় দর্শক, মূল ভিডিওগুলো দিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিত মাধ্যমে দেখতে পারবেন। বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ভিডিওতে একটা লাইক দিয়ে চলুন ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো আমরা ধাপে ধাপে দেখে আসি। 100% of the population in Gaza knows acute levels of food insecurity. To give something, it must be something that's yours, and this is not our money, this is Iranian money. ভিসা নীতির আওতায় ছিল দেশের রাজনীতিক সহ বিভিন্ন পেশার ব্যক্তিরা। এবার নতুন করে ভিসা নিষেধাজ্ঞার কবলে পড়ল 49 কর্মকর্তা। বর্তমান পুলিশ প্রধান ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ এবং র্যাবের বর্তমান মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ বাহিনীর 6 জন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। অভিযোগ আনা হয়েছে মানবাধিকার লঙ্ঘন এবং নিরপরাধ ব্যক্তির রাজনৈতিক মত বিরোধী এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর নির্যাতনের তালিকায় যুক্তরাষ্ট্রের অভিযোগ অস্বীকার করেন মন্ত্রী। যে উনি বোরকা পরে অনেকে তো বোরকা পরে যায়, ওইটুকু বলছি, মানে ঢাকা এয়ারপোর্ট দিয়ে এইভাবে কোনো পুরুষ, ওরকম একটা পুরুষ পুরো বোরকা পরে পুরুষ থাকে না, হিল পরে ওরকম দেখলেই ওটা বোঝা যায় যে যাচ্ছে, বিরাট একটা দুম্বা যাচ্ছে, তো এটা বোঝা যেত এবং সেটা ছবি প্রকাশিত হয়ে যেত। বেনজির দেশে আসেন না সেটা তো কেউ জানে না, উই ডু নট। আপনি আমি শুধু আমরা কিছু মিডিয়ার খবর, কিন্তু আমাদের তারিখে তো না হাজিরা ছিল, উনি তো জানেন না, উনি জাননি। বাংলাদেশে দেয়ার ম্যানি সেফ হোম আছে, পালানোর জন্য অনেক জায়গা আছে যেখানে গুম করে একটা লোককে এই পুলিশের বা র্যাবের বা অনেক সেফ হোম আছে যেখানে বছর পর বছর 4 বছর 5 বছর রাখা হয়, কোনো খোঁজ খবর পাওয়া যায় না। তো উনি দুটো বাহিনীর প্রধান ছিলেন, উনি যদি বাংলাদেশের মধ্যে থাকতে চান ওনাকে খুঁজে বের করা সম্ভব না সাধারণ মানুষের পক্ষে। বেনজির যেমন হতো যে উনি বোরকা পরে অনেকে তো বোরকা পরে যায়, ওইটুকু বলছি, মানে ঢাকা এয়ারপোর্ট দিয়ে এইভাবে কোনো পুরুষ, ওরকম একটা পুরুষ পুরো বোরকা পরে পুরুষ থাকে না, হিল পরে ওরকম দেখলেই ওটা বোঝা যায় যে যাচ্ছে, বিরাট একটা দুম্বা যাচ্ছে, তো এটা বোঝা যেত এবং সেটা ছবি প্রকাশিত হয়ে যেত। বেনজির দেশে আসেন না সেটা তো কেউ জানে না, উই ডু নট। আপনি আমি শুধু আমরা কিছু মিডিয়ার খবর, কিন্তু আমাদের তারিখে তো না হাজিরা ছিল, উনি তো জানেন না, উনি জাননি। বাংলাদেশে দেয়ার ম্যানি সেফ হোম আছে, পালানোর জন্য অনেক জায়গা আছে যেখানে গুম করে একটা লোককে এই পুলিশের বা র্যাবের বা অনেক সেফ হোম আছে যেখানে বছর পর বছর 4 বছর 5 বছর রাখা হয়, কোনো খোঁজ খবর পাওয়া যায় না। তো উনি দুটো বাহিনীর প্রধান ছিলেন, উনি যদি বাংলাদেশের মধ্যে থাকতে চান ওনাকে খুঁজে বের করা সম্ভব না সাধারণ মানুষের পক্ষে। তবে তিনি যদি যেতেন, একটা বোঝার চেষ্টা করেন, এয়ারপোর্টের সব মানুষ তারা আওয়ামী লীগ করে না, তো তিনি যেতেন, একটা ফটোগ্রাফি থাকতো এয়ারপোর্টে যদি যেতেন। তারপরে উনি যদি এখন তুরস্কে থাকতেন, যেভাবে বলা হচ্ছে দুবাইতে থাকতেন, সিঙ্গাপুরে থাকতেন, সেখানে তো জয় বাংলার লোক না সব, সেখানে তো প্রচুর বাঙালি আছে, তো তার একটা ছবি, অডিও, ভিডিও ফুটেজ চলে আসতো মুহূর্তের মধ্যে। যেহেতু ঢাকায় বিমানবন্দরের একটা ছোট ঘটনা, কোথা থেকে একটা সোনাচোরা কারবারি হলে আমরা খুঁজে বের করি, এরকম কোনো অডিও বা ভিডিও ফুটেজ আমরা এখনো দেখিনি যে বেনজির 4 তারিখে দেশ ত্যাগ করেছেন। এয়ারপোর্টে থাকতো এবং ওটা বের হয়ে যেত। তার মানে আপনি বলতে চান যে সরকারের সেফ হোমে বাংলাদেশে আছে? আমি মনে করি যে সরকারের সেফ হোমে না, বেনজিরের নিজস্ব সেফ হোমে, বিকজ যেহেতু তিনি দুটো বাহিনীর প্রধান ছিলেন, তিনি জানেন কোন জায়গায় থাকলে কেউ খোঁজ পাবে না, হি নোজ এভরিথিং। তো কাজেই তিনি যদি থাকতে চান বাংলাদেশে, তাহলে তাকে খোঁজার মতো অবস্থা বাংলাদেশের কারণে কেউ জানবে, তাকে ট্র্যাকিং করতে পারবে না সংস্থা। তুমি যখন দুর্নীতি করলেন তারাও জানলো না কোথায় আছে, সেটাও জানবে না সংস্থাটা। ওই ব্যাপারে যদি জানতেন তাহলে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কথা বলতেন, যেখানে একটা জিনিস দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী বলতে আমি জানি না, তো একটা মানে এর সেটা কথা থাকে না। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বললেন যে ওনার তো নিষেধাজ্ঞা ছিল। ওনাদের দুজনের কথার ভিত্তিতে কি আপনি মনে করছেন যে উনি দেশেই আছেন? না, আমাদের আপনার নিজের উপলব্ধি থেকে মনে হচ্ছে ওনাদের দেশে। 3টা কারণে আমি মনে করছি, ওনাদের কথার কারণে। দ্বিতীয়ত হলো যে যদি যেতেন 4 তারিখ এই মধ্যে ঢাকা এয়ারপোর্ট দিয়ে উনি যাচ্ছেন, আর উনি তো গেলে একেবারে বোরকা পরে যান নাই। বেনজির যেমন হতো যে উনি বোরকা পরে অনেকে তো বোরকা পরে যায়, ওইটুকু বলছি, মানে ঢাকা এয়ারপোর্ট দিয়ে এইভাবে কোনো পুরুষ, ওরকম একটা পুরুষ পুরো বোরকা পরে পুরুষ থাকে না, হিল পরে ওরকম দেখলেই ওটা বোঝা যায় যে যাচ্ছে, বিরাট একটা দুম্বা যাচ্ছে,
তো এটা বোঝা যেত এবং সেটা ছবি প্রকাশিত হয়ে যেত। তো যেহেতু সে বোরকা পরে যায় না, এবং একটা জিনিস চিন্তা করেন যে এরকম বেনজিরের মতো একটা লোক সাথে সাথে সমস্ত লোক প্লেনে উঠে হতো, তাকে বোরকা পরে থাকতে হতো, আচ্ছা বাথরুমে যেতে হতো, তারপরে তাকে খাবার খেতে হতো, কথা বলতে হতো। এখন সেই পুরো সময়টা বোরকার মধ্যে থাকাটা, এটা কি আপনি আমার চেয়ে আপনারা দুজন ভালো বলতে পারবেন, এটা ভেরি খুব কষ্টকর ব্যাপার। এটা কোনো পুরুষের পক্ষে সম্ভব না, এমনকি কোনো নারী যদি অভ্যস্ত না হয় তার পক্ষেও এইভাবে আসলে দীর্ঘক্ষণ বোরকা পরে থাকা সম্ভব না। এবং তিনি যদি বোরকা পরেও যেতেন তবুও কিন্তু এয়ারপোর্টে ধরা পড়তেন। তার মানে আপনি যেটা এই তিনটা জায়গা থেকে আপনি বলছেন বেনজির সাহেব দেশেই আছেন, নিরাপদে তার রাস্তা নাই। তার রাস্তা না, আমার একটা ধারণা যে তিনি বাংলাদেশে আছেন। গণতন্ত্রের পরিবর্তে স্বৈরতন্ত্র এখন লুটপাটতন্ত্র, এবং স্বৈরতন্ত্র ফ্যাসিজম লুটপাটতন্ত্র একাকার হয়ে গেছে। এই সরকারের আমলে অত্যন্ত প্রভাবশালী বেনজির আহমেদ, তার নিয়ে পত্রিকায় কি আসছে, তিনি সারা জীবনে নাকি বেতন পেয়েছেন প্রায় 2 কোটি টাকার মতো, কত 1,84,89,200 টাকা। আর তার বউর আর মেয়েদের নামে যে সম্পদের খতিয়ান কালের কণ্ঠে ছাপা হয়েছে তার পরিমাণে নাকি 1700 কোটি টাকা, প্রায় 2000 কোটি টাকার সম্পদ দেশেই। ডাক্তার স্বাগত হোসেন শান্ত, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম ছাত্র রাজনীতির সে কালেকাল, বুয়েট প্রসঙ্গে কথা বলতে চাই। বুয়েটে ছাত্র রাজনীতি বা নিয়মতান্ত্রিক রাজনীতি চালু হলে আসলে কার অসুবিধা, কেন শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে, রাজনীতি চায় না তারা? দেখেন, এদেশের ছাত্ররা আসলে ছাত্র রাজনীতি পছন্দ করে, এটা ঐতিহাসিকভাবে সত্য, কিন্তু ছাত্র রাজনীতির নামে যেটা হচ্ছে এই মাস্তানতন্ত্রটা পছন্দ করে না। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। প্রতিবাদটা ওই জায়গায়। এখানে কিন্তু আমাদের তিনজনের কথাই দেখবেন আমরা কেউই কিন্তু ছাত্র রাজনীতির বিরোধিতা করছি না, এবং ছাত্র রাজনীতি আমাদের জন্য প্রয়োজনীয়, দরকার। সরকারের অনেক অনৈতিক কাজে ছাত্ররা যেভাবে ফুঁসে উঠতে পারে, তারা যেভাবে প্রতিবাদ করতে পারে, তারা যেভাবে সরকারকে বাধ্য করতে পারে অনৈতিক কাজ থেকে সরে আসতে, সেটা অন্য কেউ আসলে এইভাবে পারে না। এটা হচ্ছে ঐতিহাসিকভাবে সত্য। ফলে ছাত্র রাজনীতি অবশ্যই টিকিয়ে রাখতে হবে। সরকার যদি ছাত্র রাজনীতি বা যে কেউ নিষিদ্ধ করতে চায় তার বিরুদ্ধে আমি সবসময় দাঁড়াবো, কারণ আমি ছাত্র রাজনীতির কর্মী ছিলাম এবং এখনও চাই, ভবিষ্যতেও চাইবো। কিন্তু আজকে দেখেন, আমাদের রাজনীতির নির্ধারিত হবে আদালত দ্বারা। কিসের গণতন্ত্র, কিসের সংগঠন, কিসের দল? স্বাধীনতার ঘোষক নির্ধারিত করতে হবে আদালত দ্বারা। খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করবেন আদালত দ্বারা। কারে কি করবেন সব আদালতের ঘাড়ে বন্দুক রেখে আপনি স্বীকার করেন। আজকে বুয়েটে দেখেন আপনি, ভিসি সত্যপ্রসাদ মজুমদার, কিভাবে বাংলাদেশ এখন ইউনিভার্সিটিগুলোতে ভিসি বানায় সরকার, তাদের কত কাছের লোককে কীভাবে বানায় এটা সবাই জানেন, নতুন করে বলবো না। ডেপুটি অ্যাটর্নি জেনারেল, তিনি সরকারের স্বার্থ রক্ষার কাজটাই তো করেন আদালতে, তিনি হচ্ছেন সমরেন্দ্রনাথ বিশ্বাস। আর এই বুয়েটের ছাত্র রাজনীতি নিয়ে মামলাটাকে করলো ইমতিয়াজ, যে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা। তো ছাত্রলীগের নেতার মামলা, বিশ্ববিদ্যালয় থেকে এটাকে যে ছাত্র রাজনীতির পক্ষে বিপক্ষে তথ্যপাত্র দিবে সেটা ভিসির মাধ্যমে যাবে। সেই ভিসি কাদের নিয়োগ এবং তিনি কে, যিনি ওইখানে এই যে মামলা যিনি করলেন এবং তার আইনজীবীর বিরুদ্ধে কে ফাইট দিয়েছেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, তিনি কার নিয়োগকর্তা? এবং ছাত্রলীগ ভিসি এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল যে এক সূত্রে গাথা, এবং সেখানে যে ছাত্রলীগ যেটা চায় সেটাই রায় হতে পারে, এটা বাংলাদেশের বাস্তবতা। এখানে আদালত নিয়োগ ওঠে। সেই অবস্থার মধ্যে আদালত দ্বারা কেন নির্ধারিত করতে হচ্ছে একটা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি চলবে কি চলবে না? এখন আসলে ছাত্রলীগ চায় কি? সব প্রতিষ্ঠান তাদের দখলে, ওই একটা প্রতিষ্ঠানের ওইখানে টেন্ডারবাজিটা তারা অন্যগুলোর মতো একরকমভাবে করতে পারে না। ওইখানে তাদের যে ছাত্রলীগের নেতারা আগে ছিল, কমিটি এই যে নিষিদ্ধ হওয়ার পরে তারা একটু নিজের প্রতিষ্ঠানে বেকার হয়ে আছে, লুটপাটটা করতে পারছে না, মাস্তানিটা ঠিক মতো করতে পারছে না, তারাও যে একটা বীর পুরুষ সেটা দেখাতে পারছে না। তো অন্য প্রতিষ্ঠানে যেভাবে টর্চার সেল করা, যেখানে প্রতিপক্ষকে কোপানো পিটানো, যেভাবে শিবির ট্যাগ দিয়ে ধরে পুলিশের হাতে দিয়ে দেওয়া, যা খুশি তাই করা, এটা ওরা করতে পারছে না। পাশাপাশি হচ্ছে লুটপাট। তারা দেখছে তাদের এইখানে তাদের বড়রা সমানে লুটপাট করে পার পেয়ে যাচ্ছে। গোটা সরকারটা একটা লুটপাটতন্ত্র কায়েম করেছে। গণতন্ত্রের পরিবর্তে স্বৈরতন্ত্র এখন লুটপাটতন্ত্র, এবং স্বৈরতন্ত্র ফ্যাসিজম লুটপাটতন্ত্র একাকার হয়ে গেছে। এই সাম্প্রতিককালে দেখেন, এই সরকারের আমলে অত্যন্ত প্রভাবশালী পুলিশের আইজি ছিলেন বেনজির আহমেদ, তার নিয়ে পত্রিকায় কি আসছে, তিনি সারা জীবনে নাকি বেতন পেয়েছেন প্রায় 2 কোটি টাকার মতো, কত 1,84,89,200 টাকা। আর তার বউর আর মেয়েদের নামে যে সম্পদের খতিয়ান কালের কণ্ঠে ছাপা হয়েছে তার পরিমাণে নাকি 1700 কোটি টাকা, প্রায় 2000 কোটি টাকার সম্পদ দেশেই। আর ওই যে দুবাইতে যে আরাব খান কার নাম আসছিল তখন ওনার নাম জড়িত হয়েছিল। ফলে দেশের ঝুঁকি আছে যেন যে এই পরিমাণ সম্পদ করতে পারে, তার পাচারের পরিমাণ কি হতে পারে দেখেন। সামিট গ্রুপের আজিজ খান, সিঙ্গাপুরের মতো দেশের শীর্ষ 50 ধনীর মধ্যে উনি থাকেন, এবারও 41 নম্বরে আছেন, হাজার হাজার কোটি টাকা। ওনাদের দলের ভূমিমন্ত্রী ছিলেন ইমিডিয়েট পাস, যিনি সাইফুজ্জামান জাভেদ সাহেব চিটাগাংয়ের, তার ব্রিটেনে হাজার হাজার কোটি টাকার সম্পদ কোত্থেকে যায়। এসালম গ্রুপ শুধু সিঙ্গাপুরেই তার বিনিয়োগ নাকি $1 বিলিয়ন। পত্রিকায় রিপোর্ট আসে, পৃথিবীর কোনো দেশের আদালত পাবেন যে এরকম অভিযোগ আসলে বলতে পারে যেটা নিয়ে তদন্ত হওয়া যাবে না? বাংলাদেশ আদালত থেকে রায় আসে, তদন্ত করা যাবে না। এই যে দেখছে যে তার নেতা, তাদের দলের প্রচার সম্পাদক গোলাপ সাহেব, আব্দুল সোবহান গোলাপ, নিউ ইয়র্কের 9টা বাড়ি টাড়ি সম্পদ এগুলা, এবং দ্বৈত নাগরিক সেটা অস্বীকার করেন। এই যে জাভেদ সাহেব ভূমিমন্ত্রী ছিলেন, নির্বাচনী হলফনামায় এর সম্পদের কথা একেবারে উল্লেখই করে নাই, নানানভাবে যা খুশি তাই করতে পারছে না। যখন দেখে এই ছাত্ররা তাদের যে লিডার, তাদের গুরু,
তারা এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা চুরি করছে, পাচার করছে, আর বুয়েটের কয়টা স্টুডেন্ট তারা বেকার বসে থাকবে। ফরিদপুরে তাদের দলের ছাত্র সংগঠনের সেক্রেটারি নাকি 2000 কোটি টাকা পাচার করেছে। কে বলেছে? পুলিশ বলেছে, গ্রেফতার করে, তাদের অনুগত পুলিশরা বলেছে, ফরিদপুরের পুলিশ। তাহলে এই বুয়েটের মেধাবী ছাত্ররা ছাত্রলীগ করে তারা কি টুপাইস কামাই করবে না? তাদের এটা দরকার। আপনি দেখেন তো, যখন আপনি ছাত্র রাজনীতির সেকাল বলতে যে গ্লোরিয়াস কালটা বুঝাচ্ছেন, একটা পয়েন্ট শুধু বলি, এটা ভালো বলতে পারবেন, তখন কি কোনো ছাত্র নেতাদের গাড়ি বাড়ি ফ্ল্যাট দেখতেন? এইরকম সানগ্লাস পরে যেই ভাব নিয়ে, যেরকম বাহিনী নিয়ে চলা, গাড়ি বাড়ি ফ্ল্যাটের মালিক, ওগুলো দেখতেন? এখন ছাত্র রাজনীতি করলে বিভিন্ন দলের নেতাদের, সরকারি দল যারা করে তাদের বেশি, অন্যদের একটু কম হইলেও একেবারে নাই তা না। ছাত্র নেতাদের কি করে এই সম্পদ হয়? তার মানে এই যে হলে থাকা, বিশ্ববিদ্যালয়ে মাস্তানি তন্ত্র কায়েম করা, লুটপাট, টেন্ডারবাজি, ট্রেডিশনাল পলিটিশিয়ানরা যা যা করাপশন করে একটু ছোট স্কেল হইলে তা করে না এমন কোন ছাত্র নেতা। ডক্টর শাকাত হোসেন শান্ত, আমি আলোচনা শেষ করবো। আপনার কাছে দুটি বিষয় জানার, একটি যেটা বাজিদ মিসির সেলিম বলছেন যে আমরা আবার অতীত যে কিভাবে ফিরে যেতে পারি বা ছাত্র রাজনীতি কিভাবে ইতিবাচক ধারায় ফিরে আসতে পারে সে বিষয়ে পরামর্শ, যেটি একটি। আরেকটি হচ্ছে যে বুয়েটে ছাত্রলীগ যে নিয়মতান্ত্রিক রাজনীতির কথা বলছে, সেটি আসলে কার স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে, কেন বিরোধিতা হচ্ছে? শোনেন, যেই সংগঠনের নেতারা নিজের আভ্যন্তরীণ গ্রুপের কারণও যারা তারা যখন খুন করে ফেলতে পারে, যারা মায়ের পেটের শিশুকেও বাদ দেয় না, তারা নিয়মতান্ত্রিক এই পরিস্থিতিতে এসে করবে এই রাজনীতি একটা প্রতিষ্ঠানে আলাদা করে, এটা কেউ বিশ্বাস করে না। বরং ছাত্র রাজনীতি নিয়ে যে আলোচনা করছেন, এর মধ্যে ছাত্রের সঙ্গে কথাটা কি? রাজনীতি তো, এটা তো মূল রাজনীতির একটা ছোট, একটা ক্ষুদ্র একটা অংশ। মূল রাজনীতিটাকে এমনভাবে করেন যাতে লোটন বাইর দুপুর 12টার মধ্যে গিয়ে নির্বাচন বয়কট করে বলতে না হয় যে আমার সব দখল করে নিয়ে গেছে। যাতে একটা প্রতিপক্ষ দল শুধু সরকার বিরোধী দল করে, সেজন্য তাদের নামে মিথ্যা গায়েবী মামলা দিয়ে হাজার হাজার লাখ লাখকে আপনি আদালতের বারান্দায় রাত দিন ঘোরাবেন, এটা না করেন। এমন একটা রাজনীতি চালু করেন যেখানে মানুষ তার রায়টা দিতে পারে, ভোটের রায়টা দিতে পারে। এমন একটা রাজনীতি চালু করেন যেখানে প্রতিপক্ষ নেতা হইল সে ভিন্ন মতের, কিন্তু সে একজন মানুষ, সে একজন রাজনীতিবিদ, তার প্রতি যে রেসপেক্টটুকু থাকা দরকার সেটা করেন। তাকে অন্যায়ভাবে হেনস্থা করেন না, তাকে খামাখা করে শুধু প্রতিপক্ষ বলে তার মারতে হবে, কাটতে হবে, জেল খাটাইতে হবে, আদালতের বারান্দায় ঘুরাতে হবে, এইসব করেন না। আর নিজেরা যা খুশি তাই করবেন, লুটপাট করবেন, দুর্নীতি করবেন, জোর করে কেন্দ্র দখল করে ভোট নিয়ে এমপি হবেন, একতরফাভাবে মানুষের ভোট ছাড়া বছরের পর বছর দম্ভ নিয়ে চালাবেন এবং নির্লজ্জের মতো মিথ্যা কথা বলবেন যে আমাদের জনগণ রায় দিয়েছে। সুতরাং আপনি যদি মূল রাজনীতি চেঞ্জ না করতে পারেন, আমি হলফ করে বলতে পারি এই ছাত্র রাজনীতি, সেটা বুয়েটের মতো এমন মেধাবী হোক, ঢাকা মেডিকেলের মতো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী হোক, অন্য গ্রহ থেকে আরো মেধাবী এসে নামিয়ে দেন, এই রাজনীতি কিভাবে সংশোধন করবেন আপনি? কারণ এর বুদ্ধিদাতা হচ্ছে ওই নষ্ট রাজনীতিবিদরা যারা রাষ্ট্রের রাজনীতিকে নষ্ট করেছে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।